চলুন আজ আমরা বাংলাদেশের জন্য দেয়া একটা বিশদ কৌশলগত প্রস্তাবনা নিয়ে কথা বলি। দেখব একটা বইয়ে ঠিক কী ধরনের জাতীয় রূপান্তরের কথা বলা হয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কেন বলা হচ্ছে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এরপর জানব ভবিষ্যতের স্থপতি বা দি আর্কিটেক্টস অফ টুমরো নামের এই রূপকল্পটা আসলে কি। কথা বলবো এর কর্ণে থাকা টাস্ক ফোর্স DAFA-1 নিয়ে, আর দেখব কিভাবে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনা এবং সেই টাকা দেশের কাজে লাগানোর কথা বলা হয়েছে। সবশেষে কেন এ পদক্ষেপ জরুরি সেই আলোচনাও থাকবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে এই যে বিশাল একটা পরিকল্পনার কথা বলা হচ্ছে, এটা আসলে কোন সমস্যাটাকে সমাধান করতে চাইছে, চ্যালেঞ্জটা ঠিক কতটা বড়। সংখ্যাটা একবার ভাবুন, ৩০ লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই বইটা অনুযায়ী ঠিক এই পরিমাণ টাকাই অবৈধভাবে দেশ থেকে বাইরে পাচার হয়ে গেছে। আর এই মাথা ঘুরিয়ে দেওয়া অঙ্কটাই কিন্তু পুরো পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। মূল লক্ষ্যই হল এই বিপুল সম্পদ দেশে ফিরিয়ে আনা। বইটার মূল বক্তব্য হল বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটা সন্ধিক্ষণে, যেখানে দুর্নীতি আর দারিদ্র্যের মতো সমস্যাগুলো এতটাই গভীরে চলে গেছে যে এখন সবকিছু নতুন করে ঢেলে সাজানোর সময় এসছে। এই উদ্ধৃতিটা বলা যায় পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। তাহলে এই যে প্রস্তাবনা, এর উৎসটা কি? চলুন দেখি এই নতুন রূপকল্পটা কোথা থেকে আসছে। বইটার নাম দি আর্কিটেক্টস অফ টুমরো, আর এটা লিখেছেন গুরু দেলোয়ার হোসেন। তিনি এটাকে শুধু একটা বই বলছেন না, বলছেন এটা একটা সুচিন্তিত ইশতেহার, মানে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য এক ধরনের বিপ্লবের ডাক, যার নাম দিয়েছেন রেভলিউশন ফর রিজুভেনেশন বা নবজাগরণের জন্য বিপ্লব। ব্যাপারটা দেখুন, একদিকে দেশের কঠিন বাস্তবতা, দারিদ্র্য, সিস্টেমে ঢুকে যাওয়া দুর্নীতি, সামাজিক অবিচার, আর অন্যদিকে একটা স্বপ্ন, জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন। এই বিষয় ফারাকটাই কিন্তু এই পুরো পরিকল্পনার পেছনের আসল চালিকা শক্তি। তো প্রশ্ন হল, এত বড় একটা পরিবর্তনের ইঞ্জিনটা কি হবে, মানে কাজটা করবে কে বা কিভাবে? এখানেই আসছে টাস্ক ফোর্স DAFA-1 এর ধারণা। এই DAFA-1 হল মানে প্রস্তাবনা অনুযায়ী একটা স্পেশাল টাস্ক ফোর্স। এর একমাত্র কাজ হবে পাচার হয়ে যাওয়ায় বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধার করা। পুরো নামটা হল টাস্ক ফোর্স ফর ফিনান্সিয়াল রিক্লেমেশন। এই টাস্ক ফোর্সের নেতৃত্বে কাদের রাখার কথা বলা হয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান হিসেবে একজন অ্যাপেলেট ডিভিশনের বিচারপতি, আর ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে একজন লেফটেন্যান্ট জেনারেল। মানে একদিকে বিচার বিভাগের সর্বোচ্চ পর্যায়ের কর্তৃত্ব, আর একদিকে সামরিক বাহিনীর শৃঙ্খলা আর দক্ষতা, এই দুইয়ের একটা শক্তিশালী মিশ্রণ ঘটানোর কথা ভাবা হয়েছে। কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। টাকা তো পাচার হয়ে গেছে, সেটা ফেরত আনা হবে কিভাবে? মুখের কথা তো নয়। পরিকল্পনাটিতে কিন্তু এর জন্য বেশ কিছু আন্তর্জাতিক আইন আর মেকানিজম ব্যবহারের কথা বলা হয়েছে। দেখুন, এখানে একটা মাল্টি লেয়ার্ড অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। যেমন ওয়ার্ল্ড ব্যাংক আর জাতিসংঘের একটা উদ্যোগ আছে, স্টার ইনিশিয়েটিভ, যেটা চুরি হওয়ার সম্পদ ফেরাতে সাহায্য করে, সেটাকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। আবার সুইজারল্যান্ডের নিজস্ব টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি আছে, সুইস ব্যাংকের টাকা ফেরানোর জন্য তাদের সাথে কাজ করার কথা বলা হয়েছে। এর সাথে আছে পেপস আইন, মানে পলিটিক্যালি এক্সপোজড পার্সনদের ওপর নজরদারি করা। আর সবশেষে ফ্যাফিয়া, যেটা কিনা সুইজারল্যান্ডের একটা আইন, যা দিয়ে অবৈধ সম্পদ জব্দ করে ফেরত পাঠানো যায়। সো বুঝতেই পারছেন, এটা একটা বেশ জটিল কিন্তু সুচিন্তিত আন্তর্জাতিক কৌশল। আচ্ছা, ধরে নিলাম যে এই সব কৌশল ব্যবহার করে টাকাটা দেশে ফেরত আনা গেল, বিশাল একটা সাফল্য। কিন্তু তারপর সেই টাকাটা দিয়ে কি হবে? চলুন দেখি এই উদ্ধার করা সম্পদ দিয়ে দেশের ভিত্তিটা নতুন করে গড়ার কি পরিকল্পনা দেওয়া হয়েছে। এই চার্টটা দেখুন, এখানে টাকার ভাগটা বেশ পরিষ্কারভাবে দেখানো হয়েছে। মোট টাকার একটা বড় অংশ ২০% করে যাচ্ছে তিনটা জায়গায়: দেশের সামরিক বাহিনী, শিক্ষা খাত আর এসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে। লক্ষ্যটা পরিষ্কার, একদিকে দেশের সুরক্ষা আর ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করা, আরেকদিকে অর্থনীতির মূল ইঞ্জিনটাকে শক্তিশালী করা।
এরপর 10% যাচ্ছে কৃষিখাতে আর বাকি 30% রাষ্ট্রীয় কোষাগার, স্বাস্থ্য, বিচার বিভাগের মতো জায়গায়। বেশ একটা সুনির্দিষ্ট বণ্টনের প্রস্তাবনা। আলোচনার প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। এখন আমরা দেখব কেন এই পুরো পরিকল্পনাটা এত দ্রুত কার্যকর করার কথা বলা হচ্ছে এবং এর পেছনে কী যুক্তি দেওয়া হয়েছে। এখানে একটা বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক তুলে ধরা হয়েছে। প্রস্তাবনাটাতে বলা হচ্ছে এই কাজটা আগামী জাতীয় নির্বাচনের আগেই করতে হবে। কারণটা কি? যাতে এই পাচার হওয়া বিপুল পরিমাণ টাকা ভোটের ফলাফলকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা না যায়। মানে একটা রাজনৈতিক শুদ্ধতার চেষ্টার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, অর্থ পাচারকারীদের জন্য খুব কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। যেমন সামারি ট্রায়াল বা দ্রুত বিচার, মানে যেখানে লম্বা আইনি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে খুব তাড়াতাড়ি রায় দেওয়া হয়। আর এই ধরনের পদক্ষেপের পেছনে যুক্তি হিসেবে ধর্মগ্রন্থের কথাও উল্লেখ করা হয়েছে, যেমনটা এখানে সূরা আল মায়েদার একটি আয়াত দিয়ে বোঝানো হয়েছে। তো সব মিলিয়ে যে চিত্রটা আমরা দেখলাম, এই বইটাতে যে পরিকল্পনা দেওয়া হয়েছে সেটা কি আসলেই বাংলাদেশের জন্য একটা নবজাগরণের বিপ্লব হয়ে উঠতে পারে? এই বিশাল রূপকল্পের বাস্তবতা আর সম্ভাবনা দুটো নিয়ে কিন্তু ভাবার অনেক কিছু রয়ে গেল।